খেলা শেষে আমাকে চুল থেকে ও চৌধুরী দেখো তোমরা ইতনা বাল নিকাল দিয়া, ওই যে মারদাঙ্গা না, সেটা তো দূর থেকে দেখার জন্য। খেলা শেষ হয়ে গেল, দিন শেষ হয়ে গেল, হ্যাঁ, আবার একটা নতুন দিন, আবার কিছু, সেগুলো ক্যারি করলে হয় না। সেরকম কোনো প্লেয়ার সেগুলো নিয়ে পরের ম্যাচে তুই আমাকে এখানে ল্যাং মারলি, পরের ম্যাচে আবার দেখবো, আমাদের ওটা মনে থাকতো না কখনো। আমাদের সঙ্গে প্রদীপ চৌধুরী, যাকে সন্তোষ ট্রফিতে একটা সময় বেঙ্গল ডিফেন্সের যিনি ছিলেন চাইনিজ বল, আর সবচেয়ে কঠিন কাজ ছিল ইন্দার সিংকে আটকানো। এখনো মাঝে মাঝে ভাবলে অবাক লাগে ইন্দার সিংকে কি করে আটকেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সময় ইন্দার সিং ছিল তখনকার এতে ভারতবর্ষের বেস্ট স্ট্রাইকার, নট অনলি ভারতবর্ষের। আমি ওর সাথে ইন্ডিয়ান টিমেও অনেকবার খেলেছি, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, এগুলোর এগেনস্টে। তো সবাই ওকে ভয় পেত। ওর ভয় পাওয়ার ওর প্রথম কারণ ছিল যে উইথ বল প্রচণ্ড স্পিড ছিল ইন্দারের, আর ওকে যদি স্প্লিট সেকেন্ড ছেড়ে রাখা যায়, ও মানে হাফ চান্সও না, কোয়ার্টার চান্সে গোল কনভার্ট করে দিত। মানে চোখের পলক ফেলতেই ও একটা গোল করে দিত। সেই জন্য মজার কথা, আমি ওর সাথে অনেক দিন খেলে, তখনকার দিনে আজকালকার মতো রেফারিরা এত স্টিপ ছিল না, এত কিছু মানে দেখতে পেত না। হ্যাঁ, তো আমার সবসময় আমার এই ছিল যে আমি একটা আমার জার্সিতে ওর হাতটা থাকতো, হ্যাঁ, যদি ছুটে যায় আমি জার্সিটা ধরবো। তারপরে এরকম হলো, জার্সি ওর ছিঁড়েছে, ওটা জার্সি ছিঁড়েছে। তারপরে ইচ্ছে মজার কথা, পরের দিকে মানে জার্সিও আমি ধরতে পারতাম না, ও এত স্পিড ছিল। আর ওর পাঞ্জাবি তো, ওর গায়ের জোরও প্রচুর ছিল। শেষ দিকে আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে যে আমি মানে তলায় ট্যাকেল করছি, কিন্তু আমার হাত ওর চুলের পিছনে ঝুঁটিতে থাকছে, হ্যাঁ। তো ওই টেনেই ও যখন লাগতো, এরকম করে ও রেপের দিকে তাকাতে তাকাতে আমি হাত ছেড়ে দিতাম। বুঝতে পারছো না কি করছি আমি। তারপরে খেলার শেষে ও আমাকে খুব ভালোবাসতো, এখনও আমার যোগাযোগ আছে, এখনও মাঝে মধ্যে কথা বলি। খেলার শেষে আমাকে চুল থেকে ও চৌধুরী দেখো তোমরা ইতনা বাল নিকাল দিয়া, মানে ওই টানে ওর এতগুলো চুল ছিঁড়ে গেছে। ওস্তাদ आपको छोड़ेगा तो गोल हो जाएगा। यही अनफॉर्चुनेट बात आपको मेरे এটা আমাকে করতে হচ্ছে আপনার এগেনস্টে, বাট आप तो उस्ताद ही है ना। কলকাতায় ইয়েতে প্রথম দিন গোললেস ড্র হলো পাঞ্জাবের সঙ্গে 77-78। সেকেন্ড দিন বেঙ্গল 1-0 এগিয়ে যাওয়ার পর ইন্দার সিং এর দৌড়ে থতমতকে দিলীপ পালি তারা সেম সাইড হয়ে গেল, 1-1 হয়ে গেল। যেটা ওই ম্যাচেও পুরোটা দুদিন ইন্দার সিংকে ধরে রাখার দায়িত্ব ছিল প্রদীপ চৌধুরী। কোচ কি বলতো এইসব জায়গায়? এইখানে একটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে যে ওরা এত ভালো খেললো, সেই দিনটা আমরা এতটাই মানে অতটা ঠিকঠাক খেলতে পারিনি। তো অরুণ ঘোষ কোচ ছিলেন, তো অরুণদা তো মানে প্রায় কান্নাকাটি আর কি, যে ঘরের মাঠে আমি কেন কোচিংটা নিলাম এরকম সময়, তোদের এই পারফরমেন্স, গতদিন যা দেখলাম কোনো রকমে বেঁচে গেছি, এই ফাইনালে কি হবে জানি না, যদি কিছু ব্যাড পারফরমেন্স হয়। দেন অনেকক্ষণ ধরে ওই এক কথা শুনতে শুনতে, তখন আমাদের টিমে অনেকগুলো মানে সত্যি কথা বড় বড় প্লেয়ার ছিল, কে ছিল না, মাস্তান ফুটবলার, সুভাষ ভৌমিক, সুরীশ সেনগুপ্ত, গৌতম সরকার, সম্ভবত হাবিব আকবর ছিলেন, আমি নট শিওর, হ্যাঁ আকবর ছিল তো নিশ্চয়ই। তো এই রকম অবস্থায় আমরা ওই টিম মিটিংয়ে যখন কথা হচ্ছে, তখন আমরা সবাই একটু রেগে গেলাম অরুণদার ওপরে। বললাম যে শুনুন, কালকে যে ম্যাচটা আছে সেই ম্যাচে আপনি আমাদের গেস্ট, আপনি আসবেন, খেলা দেখবেন, আপনাকে কোচিং কিছু করতে হবে না, আমরা খেলে দেবো, আপনি দেখবেন, তবে আপনাকে বলছি যে আমরা জিতবো।
তো সবাই মিলে এমনভাবে বলা হলো, আর সুভাষ ভৌমিক একটু বেশ পাওয়ারফুলি বলতো যে অনেকক্ষণ ধরে গান করছেন, এবার বসুন, চুপ করে বসুন, কালকে এসে খেলা দেখবেন, আপনি আমাদের গেস্ট। এই হলো। পরে আমাদের নিজেদের মধ্যে কথা হলো যে যা প্লেয়ার পাঞ্জাবের আমরা ওই জেসিটির সাথেই দেখেছি, মোস্টলি জেসিটির ছেলেরাই ওখানে থাকতো। হ্যাঁ, জেসিটিকে কি করে আটকাবার আমাদের একটা ছিল, যে আমার স্ট্র্যাটেজি ছিল যে ইন্দারকে ধরে নাও, ইন্দারকে ধরে নাও, বাকিরা হচ্ছে তোমার 30%, 20% তাদের পারফরমেন্স লেভেল। ইন্দারকে ধরলেই টিমটা আটকে যাবে। তাই সুব্রত আমাকে বলতো যে তুই ফ্রেন্ড ওটাকে ধরে নে, বাকি সবকে আমি দেখে নেব। তখন একদিন সুভাষ ভৌমিক বলল যে হ্যাঁ, ড্রাইভারটাকে তুই ধর, আর ওই খালাসিগুলোকে ও ধরবে, বাকি সব খালাসি। তো সেই দিন হলো ওই ইন্দার যেখানে যাবে সেখানে আমি ইন্দারের সাথে সাথে থাকছি। মানে তার আগের দিল্লিতেও তাই করেছি। কারণটা হচ্ছে, আমাকে পরিদা জিজ্ঞেস করেন, পিকে ব্যানার্জি, যে তুমি এটা কি করো? আমি বলতাম যে একটা জোন পর্যন্ত আমি ইন্দার সিংয়ের কে আমি করে দেবো, মানে হ্যাঁ, ওর সাথে থাকবো। ওতে সবচেয়ে সুবিধাটা কি হবে, যে ওর টিমমেট যখন দেখবে যে ইন্দারের একদম গায়ে একটা অপোনেন্টের জার্সি, ওরা 90% পাস ইন্দারকে দেবে না, ওরা অন্য সতীর্থদের দেবে, এবং তারা অতটা ডেঞ্জারাস, মানে ডেঞ্জার নয়, তাদেরকে দিলে তারা অতটা কিছু করতে পারবে না। তো প্রদীপদা বললো যে তোকে তো অনেক ছুটতে হবে, অনেক খাটতে হবে। আমি বলি এই খেলাটা বাঁচাতে হলে, খেলাটা বার করতে হলে খাটতে হবে। মানে ইন্দার যেখানে যাচ্ছে সেখানে আমি যাচ্ছি, আর ইন্দার আমাকে এ থেকে বার করবার জন্য ইন্দার কি করতো, নানা জায়গায় চলে যেত। হ্যাঁ, একটা জোন পর্যন্ত আমি যেতাম, তারপরে আমি বুঝতাম যে যতটা আমি মানে রিকভার করে ও যতই স্পিড করুক, আমার স্পিডটা তো খুবই বেশি ছিল তখন, মানে এতে মানে অল থ্রু মাই ক্যারিয়ার। তো ওই স্পিডে আমি ইন্দারকে ধরে নেব। প্লাস আমার একটা স্লাইডিং ট্যাকেল ছিল, সব মিলিয়ে আমি কনফিডেন্ট ছিলাম যে খুব বেশি, মানে ইন্দার ছিল একটা ছোট্ট জায়গায় টার্ন করবে, মানে একদিক দেখাবে, আরেক দিকে ছোটাবে, আর টার্নটা করার পরে যে বলটা টাচ যেটা করবে, না বলটা যে টাচ যেটা করবে, আমার আর ইন্দারের মধ্যে মানে 2-3 গজের মধ্যে বলটা ফেলবে, আর না ওই তারপরে টার্ন করে ওর যে স্পিডটা, সেই স্পিডটা আমরা ধরতে পারতাম না। সেই জন্যে আমার একটা ওর গায়ের জার্সিতে ওর হাতটা থাকতো, আমি জানি যদি এরকম দেখে এই বেরিয়ে গেল, ওটাকে আর আমি ধরতে পারবো না। সবচেয়ে বড় অপোনেন্ট ইন্দার সিং, তাই তো? নিশ্চয়ই, ভারতবর্ষের যে কোনো টুর্নামেন্টে এই জেসিটির হয়ে যতগুলো খেলা খেলেছে ইন্দার সিং। মানে কলকাতা মাঠ কিন্তু ইন্দারকে ওই একবার ছাড়া দেখতে পাইনি। খুব মানে কলকাতা মাঠের আর ওর জন্য অসুবিধাও ছিল ওদের, কারণ কলকাতা মাঠের মেন যে খেলাটা হয় সেটা তো বর্ষায় হয়, আর ওই রকম বর্ষা, এঁটেল মাটির ওপরে জল, তার তলায় মানে ঘাস, ওই বলটা যখন মানে এসে বর্ষাকালে পড়তো ওই ঘাসের ওপরে, আর তলায় এঁটেল মাটি, ওটা একটা সিমেন্টের ওপর একটা বল পড়লে যেভাবে পিছলে চলে যায় সেইভাবে চলে যায়। সেইটা কিন্তু বাইরের লোকরা এসে বুঝে অ্যাডপ্ট করতে করতে তাদের একটা সিজন চলে যেত। আর কলকাতার লোকের যা ধৈর্য, তারা তো দূর মানে একদিন মানে 15-20 মিনিটে দুটো বল যদি এপাশ ওপাশ চলে গেল, যদি ধরতে না পেলো, হ্যাঁ, তাহলে বলে ধুর এটা কোথা থেকে ধরে এনেছে, মানে এদের ধৈর্যটা ভীষণই কম। সেই জন্য অনেক বড় বড় প্লেয়ার ভয় পেত কলকাতা মাঠে আসতে। বাট অনেক অমর বাহাদুর, ভূপেন্দ্র সিং, রঞ্জিত থাপা, মার্টো গ্রেসিয়াস, দে আর অল মানে ভেরি গুড, গ্রেট ফুটবলার। হ্যাঁ, আনফর্চুনেটলি কলকাতার লোক তাদেরকে ভালো ফর্মে কলকাতা দেখতে পারে। দুটো ব্রিফ থাকতো, একটা হচ্ছে সন্তোষ ট্রফিতে ইন্দার সিংকে আটকাও, আর ক্লাব ফুটবলে শ্যাম থাপাকে আটকাও, কোনটা বেশি ডিফিকাল্ট ছিল? শ্যাম থাপার সাথে তো একদিনই পেয়েছি শ্যাম থাপাকে, হ্যাঁ,
শ্যামকে আটকাবার আমার অতটা অসুবিধা হতো না। শ্যামও খুব আনপ্রেডিক্টেবল ছিল, মানে ওই কোন বলটা ভলি মেরে দেবে, হ্যাঁ, কোন বলটা একটা ছোট জায়গার মধ্যে ঘুরে যাবে। কিন্তু শ্যামকে আমি অপোনেন্ট হিসেবে কলকাতা মাঠে সেইভাবে পাইনি। ওই 76-এর একটা সেই যে মাঠটা পেরেছি সেটা ভীষণই মানে আনপ্লেয়েবল গ্রাউন্ড ছিল, ইডেন গার্ডেন্স। ওটা মানে পুরোপুরি ডিফেন্ডারদের মাঠ ছিল, কারণ ডিফেন্ডারদের কাজ হচ্ছে যে কোনো দিকে বল টো মেরে ওখানে করে ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে মুভটা ব্যাক করো, কিন্তু ফরওয়ার্ডদের একটা রিসিভ করে টার্ন করে একটা স্পেসিফিক জায়গার মধ্যে বলটাকে রাখতে হবে। ভেরি ডিফিকাল্ট ফর দেম। ওটা আমাদের জন্য আমাদের ফেভারে ছিল। কিন্তু 76-এর পুরো সিজন জুড়ে শিল্ড ফাইনাল পরপর শ্যাম থাপাকে কিন্তু প্রদীপ চৌধুরী সাকসেসফুলি মার্ক করে চলেছে। হ্যাঁ, আমার সুবিধা ছিল, শ্যাম তো ফ্ল্যাট ফুটেড ছিল, শ্যামের স্পিডের চেয়ে আমার স্পিডটা খুব বেশি ছিল। আর আমি ব্যাড ডিফিকাল্ট ডিফেন্ডার ছিলাম। আমাকে বিট করতে ঘুম ছুটে যেত আমার। হ্যাঁ, নবী কাপাডিয়া খুব মানে কিছুদিন আগে মারা গেছেন, জার্নালিস্ট। ওনার একটা ইন্টারভিউ আমি দেখতেও, আমি কাউকে দেখাবো বলে খুঁজছি, ওটা আমার কাছে আছে। স্পোর্টস স্টারে উনি রেগুলার লিখতেন। তো উনি ইন্দার সিংয়ের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, তাতে উনি বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে ইন্দার, সারা ইন্ডিয়ার ডিফেন্ডাররা তোমার এগেনস্টে খেলতে হবে ভেবে আগের রাত্রি থেকেই তাদের ঘুম ডিস্টার্ব হয়, তারা ঘুমোতে পারে না, হ্যাঁ, যে কাল ইন্দার সিংয়ের এগেনস্টে খেলতে হবে। তোমার কি কোনো ডিফেন্ডারের কথা মনে পড়ে যে কালকে আমাকে এই ডিফেন্ডারের সাথে খেলতে হবে? ও ইনস্ট্যান্ট বলেছিল প্রদীপ চৌধুরী। হ্যাঁ, ওটা আমার নবী কাপাডিয়ার লেখাটা আমার কাছে আছে। একটা জিনিস জিজ্ঞেস করি, সন্তোষ ট্রফি খেলার ফিলিংসটা কিরকম ছিল? সারা বছর ওই ক্লাব ফুটবলের চাপ সামলে সন্তোষ ট্রফি খেলতে পারা, সন্তোষ ট্রফি খেলবো, সেটা একটা আমাদের কাছে একসময় বিশাল ব্যাপার ছিল। কিন্তু ফরচুনেটলি বলো, আমি সন্তোষ ট্রফিতে খেলার আগে আমি ইন্ডিয়া খেলে ফেলেছিলাম 1-2 বছর, যখন বোম্বেতে থাকতাম। তার সন্তোষ ট্রফিতে যে প্লেয়ারগুলো আসতো, বড় বড় প্লেয়ার, তারাই আবার তার আগে আমি ওই ইন্ডিয়ান টিমের ট্রেনিং ক্যাম্পে আমি তাদের পেয়ে গেছি। হ্যাঁ, সব মোটামুটি ডিফারেন্ট স্টেটের বড় প্লেয়ার, কিছু ভীতি তৈরি হয়, তাদের সাথে খেলে, তাদের সাথে প্র্যাকটিস করে, একসাথে ওঠা বসা করে আমার তাদের সম্পর্কে কোনো ভীতি ছিল না। সো আমি যখন কেরালার সাথে বা গোয়ার সাথে খেলতাম সন্তোষ ট্রফিতে, তখন আমার মনে হচ্ছে ঠিক আছে। সন্তোষ ট্রফির ওয়ার্স্ট স্মৃতি কি, সবচেয়ে খারাপ স্মৃতি কি? সবচেয়ে খারাপ আমার একটা গোয়াতে আমরা মহারাষ্ট্র, তখন মহারাষ্ট্র খুব ভালো স্টার্টেড ছিল মহারাষ্ট্র টিম। জহর দাস ছিল, আমি ছিলাম, মাটো গ্রেসিয়াস, সাবির আলী, ভালো টিম ছিল আমাদের। তো গোয়াতে ন্যাশনালস গোয়াতে হয়েছিল, বেঙ্গলের এগেনস্টে খেলা। তো বেঙ্গলের এগেনস্টে খেলা, আমরা খেলবো, আমরা খুব তৈরি হয়ে নানা রকম প্রিপারেশন করে, গ্রুপ লিগ ছিল, খেলতে গেলাম, গিয়ে মানে 3 গোল খেয়ে একদম মানে গোহারান হেরে হোটেলে ফিরলাম। তারপরে অনেক দিন ধরেই আমরা করেছিলাম, ওটা নিয়ে চিন্তা করেছিলাম, আলোচনা করেছিলাম যে এরকম একটা ব্যাড রেজাল্ট কি করে হলো, যেটা মানে অনেক দিন, মানে এখনও আমার বলতে অসুবিধা হয়। যেটা আমি বুঝেছিলাম যে ওই সন্তোষ ট্রফিটা বছরের শেষে হতো, আর আমাদের গোয়ার বোম্বেতে যখন আমরা খেলতাম, আমাদের যখন সিজনটা শেষ হয়ে যেত, সেই সময় আমরা মানে কলকাতার মতো এত প্রফেশনাল এত কিছু না, অনেক খোলা, হ্যাঁ, মানে বাঁধনটা যে ফিটনেসটা মেনটেন করো আর একটু খেলো, ওই কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে 7-8 দিন খেলতে, এবার এখানকার মতো জেতা হারার কোনো স্টেক থাকতো না। আচ্ছা, ফাইনাল প্রশ্ন হচ্ছে যে এই যে সারা বছর মুম্বাই ইস্টবেঙ্গলের প্লেয়াররা নিজেদের মধ্যে মার দাঙ্গা লেগে থাকতো, এরাই আবার সন্তোষ ট্রফি যখন খেলতে যেত একদম এক হয়ে, এটা কি করে সম্ভব? না,
ওই যে মারদাঙ্গা না, সেটা তো দূর থেকে দেখার জন্য, দূর থেকে, হ্যাঁ, মানে খেলা শেষ হয়ে গেল, দিন শেষ হয়ে গেল, হ্যাঁ, আবার একটা নতুন দিন, আবার কিছু, সেগুলো ক্যারি করলে হয় না। সেরকম কোনো প্লেয়ার সেগুলো নিয়ে পরের ম্যাচে তুই আমাকে এখানে ল্যাং মারলি, পরের ম্যাচে আবার দেখবো, আমাদের ওটা মনে থাকতো না কখনো। বাট উই আর অল ফ্রেন্ডস, মানে সেইভাবেই থাকতাম, গুড ফ্রেন্ডস। এবং স্পিরিটটা সন্তোষ ছবিতে থাকতো ড্রেসিং রুমে। হ্যাঁ, ভীষণভাবে থাকতো। তবে ওই দিনের শেষে ইস্টবেঙ্গল প্লেয়াররা একসাথে বসে চা কফি খাচ্ছে, আমরা দেখলাম যে ওরা সব একসাথে চা কফি খাচ্ছে, গল্প করছে, ওদের মধ্যে ঢুকলে ওদের আলোচনাটা বন্ধ হয়ে যাবে, তখন আবার সরে এসে আমাদের গ্রুপ খুঁজতাম, এইটুকুই আর কি, মানে কোনো ইল ফিলিং অমুক কিছু কিছু অরুণ থাকতো। ঘোষকে বলেছিলে গেস্ট হিসেবে আপনি মাঠে আসবেন, এরকম পিকে ব্যানার্জিকে কোনোদিন বলেছো কোনো ম্যাচে? হ্যাঁ, পিকে ব্যানার্জিকে আমরা এতে বলেছি, দিল্লিতে ডুরান্ডে, কোনো একটা খেলায় ছিল ডুরান্ডে, আমরা খুব বাজে খেললাম, আমরা সামহাও ড্র করলাম হাঁটতে হাঁটতে। তো পরিদারও তো ওই অনেক সময় নিতেন, অনেকক্ষণ ধরে তৈরি করতে। ও তো পরিদাকে বলতে হলো যে এবার থামুন। না, ও পরিদা যেটা করেছিল, সরি, পরিদা খায়নি দুদিন, আগের দিন কিছু খায়নি, সন্ধ্যেবেলা মানে খেলার পর থেকে ডিনার খেলো না, পরের দিন ব্রেকফাস্ট খেলো না, লাঞ্চ খেলো না, কিছু খেলো না। তো আমরা দেখছি যে পরিদা খাচ্ছে না, ঘুম হয়ে আছে, কারোর সাথে কথা বলছে না। তো পরে আমাদের একটা ওরকম একটা কিছু করতে হলো যে অনেক হয়েছে, আপনি একটা ম্যাচ খেলেছি খারাপ, তার আগের 10টা ম্যাচের রেজাল্ট দেখুন কি আছে, হ্যাঁ, একটা ম্যাচও খারাপ খেললে আপনি খাবেন না, খেতে হবে না আপনাকে, আসুন আপনি আমাদের গেস্ট খেলা দেখতে। পরিদা বুঝলেন যে পরিদার যা করার তা করে দিন। এতগুলো ছেলে পরপর জিতছে, পরপর ট্রফি জিতছে, এতগুলো বড় প্লেয়ার একসাথে, ওই ভাবছে যে আরে ও তো হাবিব আছে, ও তো করে দেবে, ওরা যে না তো ভৌমিক আছে, ও তো দেখে নেবে, আরে গৌতম সরকার তো আছে, খেলে নেবে, একজন আরেকজনকে ভাবছে, আরে চৌধুরী আরে বাবলু আছে, ওরা তো আটকে দেবে। এটা একটা হিউম্যান সাইকোলজি, এটা থাকতে থাকে। ওইখানেই একটা সময় খুঁচিয়ে সবগুলোর ওই বারুদটাকে তুলে দেওয়া, সেই কাজটাই হচ্ছে কোচের কাজ, করতেন ওটা। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ইন্টারভিউটার জন্য। সন্তোষ ট্রফিতে বেঙ্গল টিমের কোচ সঞ্জয় সেন, তিনি টিপস টু সঞ্জয় সেন, কিছু বলার আছে সঞ্জয় সেনকে? হ্যাঁ, সঞ্জয়ের জন্য বেস্ট অফ লাক বলবো, আর একটা বলবো যে এটাও তো ডিফিকাল্ট টুর্নামেন্ট, আর অনেকগুলো টিমের ছেলেদের নিয়ে একসাথে তাদের তৈরি করা, আর এটা হচ্ছে তোমার শুনলাম যে এই টার্ফটা একটু অন্যরকম, আর্টিফিশিয়াল টার্ফে খেলা হবে, তো লোকজন ইউজ টু নয়, তার জন্য ইনজুরি বেশি হয়, টায়ার্ডনেস বেশি হয়, রিকভারির সময় বেশি লাগে, পরের দিন মাসেল স্টিফ হয়ে থাকে, সেই জিনিসগুলো তৈরি করা। আর সবাইকে ওই আমাদের সময় যা আমাদের কোচরা বলতেন যে তোমরা কোনো কম নয়, তোমরা বেঙ্গলের হয়ে খেলছো, বেঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে মানে এরপরে তোমাদের ফিরে যখন যাবে বেঙ্গলে খেলার রেজাল্ট পরে সবাই তোমার দিকে তাকিয়ে আছে, বাংলার সম্মান তোমাদের হাতে, সো প্লে অ্যাকর্ডিংলি, হ্যাঁ, এটুকুই বলতো। থ্যাংক ইউ। ওকে, চলো।